প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বর্তমান পুঁজিবাজার পরিস্থিতিতে করণীয় কী, আর এই করণীয় যার কাছে আমরা খুঁজতে চাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক জনাব ডক্টর আল আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনার সূচনাতেই বলতে চাই যে পুঁজিবাজারকে নানানভাবে একটি সুন্দর জায়গায় বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকার কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই চাইছেন পুঁজিবাজারটি যেন স্বরূপে ফিরে আসে বা পুঁজিবাজারের যে প্রকৃতি সেটি যেন ফিরে আসে এবং বিনিয়োগকারীদের আস্থা যেন ফিরে আসে। বর্তমান পুঁজিবাজারের সবচেয়ে বড় সংকটের জায়গা হলো আস্থা। দীর্ঘদিন ধরে আস্থাহীনতায় পুঁজিবাজার তলানিতে ঠেকেছিল। অন্তর্বর্তীকালীন সরকারও উদ্যোগ নিয়েছে সেই বাজারকে সত্যিকার অর্থে অর্থবহ করতে, এবং তারই ধারাবাহিকতায় নতুন নির্বাচিত সরকারও পুঁজিবাজারকে গতিশীল করতে চাইছে এবং সেজন্য নতুন কমিশন গঠন করা হয়েছে। এবং সেই কমিশনের পক্ষ থেকেও আমরা কতগুলো উদ্যোগ দেখলাম, যে উদ্যোগগুলোকে নিয়ে নেতিবাচক ইতিবাচক বিভিন্ন পক্ষ কথা বলছে। যারা এই পুঁজিবাজারে অতীতে নানান অন্যায় অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যেও একটি উৎসাহ ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং পুঁজিবাজারে তার কিছুটা প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। কেন এই অবস্থা? এত কিছুর পরও কেন পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না, ডক্টর আল আমিন? দেখুন, আসলে আমরা যদি শুরু থেকেই বলি, যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা ছিল তখন কিন্তু বলা হচ্ছিল যে পলিটিক্যাল ম্যান্ডেট নাই বলে এটাতে হয়তো বিনিয়োগকারীদের আস্থা নাই, অনেকে সাইডলাইনে আছে। কিন্তু অন্যদিকে কিন্তু বাজারে একটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে ট্রেজারি বিল বন্ডের সুদের হার অনেক কমে গেছে। তাহলে কিন্তু টাকাটা ক্যাপিটাল মার্কেটে আসার কথা, যেহেতু একটা এক্সট্রিম ভ্যালু থেকে গ্র্যাজুয়ালি বিল বন্ডের টাকাটা কমে গেছে। যারা বিনিয়োগ প্রাতিষ্ঠানিক এন্ড থেকে করে তারা কিন্তু টাকাটা পুঁজিবাজারে দেওয়ার কথা। আপনি কেন্দ্রীয় ব্যাংকের পলিসি রেট পাশাপাশি ট্রেজারি বিল বন্ডের সুদের হারও কমেছে, ওটার একটা ইম্প্যাক্টের কারণেই। তাহলে সবকিছু মিলিয়ে বাজার কিন্তু নতুন একটা বড় ম্যান্ডেট নিয়ে আসা সরকার, পাশাপাশি তার যে পলিসি সাপোর্ট, সব কিছু মিলে কিন্তু বাজারে এই অবস্থা হওয়ার কোনো কারণই ছিল না। কিন্তু আমার যেটা পার্সোনাল অবজারভেশন থেকে যে বুঝতে পারছি, ডিএসসির মধ্যে হচ্ছে সবচেয়ে বড় অস্থিরতা। কারণ আপনি হয়তো দেখবেন যে অনেক পুরনো এমপ্লয়ীদেরকে ছাঁটাই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানে তাদেরকে ধরেন ছাঁটাইয়ের আতঙ্ক। এখন সুনির্দিষ্ট অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে সেটা আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু অভিযোগের বাইরে আমি আভ্যন্তরীণভাবে যেই খবরটা নেওয়ার চেষ্টা করেছি, যারা ধরেন দীর্ঘদিন খুব সততার সাথে কাজ করছিল তাদেরকে দিয়ে যদি মনে করা হয় যে তাকে দিয়ে আমি অন্য কোনো কাজ করাতে পারবো না, তখন তাকে কিন্তু অটোমেটিক্যালি কী করেছে, তাকে আপনার অন্য জায়গায় পরিবর্তন করে দিয়েছে, কাউকে ছাঁটাই করেছে। যেমন আমি ধরেন পাবলিক ইস্যু যে জায়গাটায়, যেখানে দেখা গেছে যে একটা ব্যাংকের আমি নাম মেনশন করলাম না, যে ব্যাংকটা শেয়ারের দাম ধরেন 9 টাকা করে চলে, তো রেগুলেটরের পক্ষ থেকে 2:1 রাইটে তারা 10 টাকায় মানে ফেস ভ্যালুতে দিয়েছে। তাহলে বাজারে যে শেয়ারটা 9 টাকা চলে, 10 টাকায় যেটা, সেটার ক্ষেত্রে যে এমপ্লয়িগুলো ধরেন রিপোর্ট দিয়েছিল এটা রাইট অ্যাপ্রুভ করা যায় না, তাদেরকে দেখা যায় যে মানে ডিপার্টমেন্টে শিফট করে দিয়েছে। তাহলে এইখানে কি অশনি সংকেত দেয় যে আমরা যারা সততার সাথে অভিজ্ঞতার সাথে কাজ করছে তাকে সেই কাজটাকে ব্যাহত করে দিয়ে কিন্তু আমি এটাকে একটা অনুমোদন দিয়ে দিলাম। পাশাপাশি আরেকটা যেটা আমরা জানি যে ধরেন একটা কোম্পানি এসএমই বোর্ডের, যেটা নিয়ে পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে তারা গিয়েছে, সেখানে আর কি প্লেসমেন্টের সুযোগ রাখে নাই বলে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তাকে বের করে দিয়েছে। তার মানে তারা চিটাগংয়ের লিস্টিংয়ের জন্য ট্রাই করছে। তাহলে এই যে একটা অবস্থা, এই প্লেসমেন্টটার মাধ্যমে কিন্তু ছাগলকাণ্ডের মতিউর সহ এরকম অনেক বড় বড় মানুষ আছে যারা বিভিন্নভাবে ইনডাইরেক্টলি যারা যে সুবিধাগুলো নেয় এই প্লেসমেন্টের মাধ্যমে নেয়। তাহলে এই জায়গাটাতেও কিন্তু ডিএসসি রেসপন্সিবল, যে এটা প্লেসমেন্ট হলো পুঁজিবাজারের দুর্নীতির সবচেয়ে বড় জায়গা হিসেবে অভিহিত হয়েছে অতীতে। জি, এখন এই জায়গাগুলোতেই কিন্তু আমরা প্লেসমেন্টের ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিলাম যে এগুলো দেওয়া যাবে না। আমরা যখন রিফর্ম টাইমে কাজ করেছি, কারণ এগুলো বাজারে ডিস্টার্ব ক্রিয়েট করে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে ভালোভাবে নিয়ে আসবে, তার ভিত্তিতে তাকে দেওয়া যায় কিনা দেখা হবে, তার ভিত্তিতে। এবং আলোচনায় আরেকটা বিষয় আছে, বড় একটা গ্রুপ, বিশেষ করে সিটি গ্রুপের ব্যাপারে আপনি হয়তো দেখেছেন, যদিও এখানে এখন পর্যন্ত কমেন্ট করার জন্য টু আর্লি। তারপরে যে ডেভেলপমেন্টগুলো, মানে লঙ্কা বাংলার পক্ষ থেকে একটা এমওইউ সাইন করা হয়েছে যে তারা 1,500 কোটি টাকা বাজারে আনতে
চায়, মানে ওই সিটি গ্রুপের মাধ্যমে, যেখানে 26,000 কোটি টাকার উপরে তাদের ঋণ, ব্যাংকগুলো যেখানে তাকে ফাইন্যান্সিং করতে চায় না, সেইটা যদি পাবলিকের হাতে বার্ডেন শিফট করার জন্য আসে, বা যেটা আলোচনা হচ্ছে, পরবর্তীতে কি হয় সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু বাজারের জন্য ভালো সংকেত না। তাহলে আমরা যদি এগুলো ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা একসাথে অ্যাকুমুলেট করি, অন্যদিকে দেখেন যেসব কোম্পানি উৎপাদনে নাই সেই সব কোম্পানির দাম কিন্তু বাড়ছে লাগামহীনভাবে। এখন ধরেন এই পুরো সার্বিক প্রেক্ষাপটটাই কিন্তু ভালো করে ডিএসসি যেহেতু ট্রেডিংকে ফ্যাসিলিটেট করে, তারা যেহেতু এই জিনিসগুলো অ্যাপ্রুভাল দেয়, এবং নতুন আইন অনুযায়ী কিন্তু ডিএসসিকে অনেক বেশি এম্পাওয়ার করা হয়েছে। প্রিভিয়াস টাইমে যেরকম ছিল তার চেয়ে, যেমন আগে সার্বিক ক্ষমতা ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, এখন কিন্তু ডিএসসিকে একটা অপশন দিয়েছে যে আপনারা, যেমন ধরেন একটা এক্সাম্পল যদি দেয়, যেমন আগে কোনো একটা ফ্যাক্টরি বন্ধ আছে, যদি সেটাকে আপনি যাচাই বাছাই করতে যেতেন তাহলে কিন্তু বিসেকের পারমিশন লাগতো, কিন্তু এখন বলছে যেহেতু আপনি ট্রেডিং ফ্যাসিলিটেট করেন, আপনারা আমাদের প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া আপনি ভিজিট করে আসতে পারেন রিয়েল অবস্থাটা বিনিয়োগকারীকে জানানোর জন্য। তাহলে এই যে বিষয়গুলো, কাজগুলো করার কথা, ডিএসসি কি তো এম্পাওয়ার্ড করা হলো। জি, এম্পাওয়ার্ড করার পরে তারা যদি দেখা যায় সেই পাওয়ারটাকে মিসইউজ করে, বা সেই পাওয়ারটাকে রেখে তারা যদি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো করে, তার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে 2টা কিন্তু তদন্ত কমিটি হয়েছে। 2টা তদন্ত কমিটির মধ্যে একটা হচ্ছে যে এই যে ছাঁটাই করা হচ্ছে সেই ক্ষেত্রে কি, বা আগের কোনো কারোর সাথে কারো কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা, মানে ফ্যাসিস্টদের সহযোগীর, এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। কিন্তু আপনি ধরেন যখনই একটা কাজ করতে চাওয়া হয়, তখন ওই যে মার্কেট ইন্টারমিডিয়ারির সাইজ থেকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে যাতে ওই কাজগুলো করা না যায়। যেমন অন্যতম একটা ছিল যে আপনি যে কোনো সময় বিসেকের একটা টিম যায় ইন্সপেক্ট করতে পারবে এখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা, সেটার ক্ষেত্রে তারা কিন্তু একটা প্যানিক ক্রিয়েট করছে যে এটা আসলে তো অযাচিত হস্তক্ষেপ তারা বলছে। তার মানে কি ব্যাপারটা হচ্ছে, আবার বিসেকের পক্ষ থেকে বা ডিএসসির পক্ষ থেকেও বলা হচ্ছে যে যারা ইনভেস্টর তাদেরকে নাকি বেশি বাই করলে, বেশি সেল করলে, সেগুলো নিয়েও তাদেরকে আপনার জিজ্ঞেস করা হচ্ছে, জবাব দিতে হচ্ছে। এখন ধরেন যদি আপনি ভালো কোনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, ফান্ডামেন্টালি সলিড বা সাউন্ড, এটা নিয়ে তো কারো কোনো কথা বলার কিছু নাই। এখন আপনি যদি অ্যাবনর্মালিটির উপর বেস করে কোনো সিরিয়াল ট্রেড করেন, সেক্ষেত্রে তো কথা বলতেই পারে, সেটা কিন্তু ওইভাবে কিন্তু বড় ধরনের কিছু না। কিন্তু আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট টানা যেভাবে বাজারটা পতন হচ্ছে, মনে হচ্ছে যে শেয়ার বাজারের মধ্যে একটা বড় ধরনের কিছু ঘটেছে। আসলে তো সেই ধরনের কিছু ঘটে নাই, আর ওই ধরনের কোনো ঘটনার প্রেক্ষাপটও নাই। তো সব কিছু মিলে যে সার্বিক বাজারের যে ব্যাপারটা আছে, আমার মনে হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার এখানে আমি বলবো যে তাদের দিক থেকে তারা যেই কাজগুলোকে ধরেন গোছানোভাবে করতে পারার যে কোঅর্ডিনেশন দরকার, সেই কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে তারা আগাতে পারছে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। কারণ আপনি ধরেন রেগুলেটর হিসাবে দেখছেন 28 বছর 29 বছর চাকরি করা লোকজনকে ফায়ার করে দিচ্ছে একটা চিঠির মাধ্যমে। এই যে তার পরিবার আছে, তার সব কিছু আছে, তার যদি ভ্যালিড বা জেনুইন কোনো রিজন না থাকে, কেন এটা করা হচ্ছে? বা বিসেক নিজেও কিন্তু এসে যে 17 জন যেটা আর কি অনগোয়িং ছিল যাদের ব্যাপারে, তাদের যে কর্মকর্তা তাদেরকেও যে আপনার স্থায়ীভাবে করলো, হয়তো তাদের কাছে রিপোর্ট আসে কিসের ভিত্তিতে করেছে বা কি করেছে। তো সব কিছু মিলে কিন্তু একদিকে বিসেকের লোক বলের ব্যাপার, একটা ডিএসসির লোক বলের ব্যাপার। এখন এদের কোনো কিছুর মাধ্যমেও কিন্তু বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কিনা, এটাও ক্ষতি দেখার বিচার রাখে, বা এটাকে খতিয়ে দেখলে হয়তো অনেক কিছু বের হয়ে আসবে। তো সেই কারণে আমি মনে করছি যে সার্বিকভাবে বাজারের পরিস্থিতিতে মার্কেট ইন্টারমিডিয়ারি যা সবসময় আগের যে কমিশন ছিল তাদের সাথে খুব একটা কোঅপারেট করে নাই, বাট তারা চেয়েছে এরকম একটা কমিশন আসুক। বাজারের ওদের ইচ্ছার প্রেক্ষিতে কিন্তু সরকার এইজকে অ্যামেন্ড করে পর্যন্ত একজন খুব হাই অভিজ্ঞতা সম্পন্ন একজনকে এনে দিল। এখন ওনাকে আনার পরে যদি আমরা সেই আগের মতো ট্রায়াল এন্ড এরর মেথডের কথাই চিন্তা করি, তাহলে তো এত অভিজ্ঞতার প্রয়োজন ছিল না। এই অভিজ্ঞতাটা আনা মানে কি, আপনি এসে প্রথম দিন থেকে আপনার অ্যাকশন প্ল্যান থাকবে। হ্যাঁ, ওনারা একটা ভালো কাজ করেছে, একটা স্টকের ইন্টারিম টাইমে ফ্লোর রেখেছিল, সেটাকে তারা ফ্লোরটা উঠিয়ে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এই বাজারে আর ফ্লোর নাই। সো এটাকে একটা আমি গুড ইনিশিয়েটিভ বলবো। এরপর ওনারা যে কাজগুলো করছেন এগুলো কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নাই, কারণ মার্জিন রুলের মধ্যে যে রিভিশনটা করেছে, এখানে কিন্তু আমরা ইন্টারিম টাইমে যা করেছিলাম তার চেয়ে অনেক রিল্যাক্স করে তারা করেছে। আমাদের 30 PE ছিল, এটাকে তারা 40 PE করেছে, বেশি পরিমাণে ঋণ সক্ষমতা বাড়িয়েছে। আমরা মানে এই 40 PE যেটা করলো, এটি বলা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে এটির জন্য কোনো অ্যাপ্লিকেশন বা দাবি কোনো কিছুই ছিল না, স্বপ্রণোদিত হয়ে বিসেক এটি করেছে। আসলে কি তাই? দেখুন, আমরা তো এটা নিয়ে কেউ কথাই বলতে শুনিনি, কিন্তু হঠাৎ করে যখন 40 করা হলো, তারা বলছে যে বাজারে যাতে আমরা ঋণ প্রবাহটাকে বাড়াতে পারি। এখন এই ঋণ প্রবাহ বাড়ানোর জন্য যদি আমি এটাকে অ্যালাউ করি, তাহলে কেউ যদি আর্নিংসকে ম্যানিপুলেট করে ঋণের সহায়তা নেয়, পরে তো সেই আগের প্রবলেম ক্রিয়েট হবে। আবার আমাদের একটা উল্লেখযোগ্য ছিল, ধরেন যিনি রিটায়ার্ড পারসন, যার রেগুলার ফ্লো অফ ইনকাম নাই, যিনি স্টুডেন্ট তার রেগুলার ফ্লো অফ ইনকাম নাই, যিনি হাউস ওয়াইফ যার রেগুলার ফ্লো অফ ইনকাম নাই, তারা কিন্তু যখন একটা ঋণ নিবে পুঁজিবাজার থেকে, তার পক্ষে কিন্তু এই টাকাগুলো রিপে করতে গেলে তার একটা সমস্যা হয়ে যাবে, তার ফোর্স সেলের শিকার হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, মানে যাদের 2 কোটি টাকা বা তার চেয়ে বেশি পরিমাণ টাকা আছে, তারা একমাত্র ঋণ নিবে। ঋণ তো ঋণের একটা সক্ষমতার ভিত্তিতে ঋণ নিবেন। আপনাকে যাকে তাকে তো ঋণ দেওয়ার কোনো প্রয়োজন আমরা দেখছি না। আপনার ইকুইটি ব্যবসায় আপনি আসতেছেন, আসেন, আপনার নিজের টাকা ব্যবসা করছেন, লাভ লস আপনার মধ্যে থাকছে। কিন্তু যখন আপনি ঋণ নিবেন, আমরা এই সতর্কতার জায়গাগুলো রেখেছিলাম। নতুন ইন্টারিম সরকারের এই জায়গাটাই কিন্তু একটা আমরা
মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এই জিনিসটা এটা হলে সবার কিন্তু মতামতের মধ্যে এটা ঠিক আছে, অ্যাগ্রিড ছিল। কিন্তু আনফরচুনেট পার্ট ইজ দ্যাট নতুন কমিশন এসে করলো কি, এই বার্তা তুলে দিল। তাহলে কি আপনি কি বেশি পরিমাণে লোকজনকে এখানে আনতে চাচ্ছেন, যে লোকগুলো প্রিভিয়াসলি আমার যে নেগেটিভ ইকুইটি ক্রিয়েট করার জন্য দায়ী ছিল, ইনডাইরেক্টলি কিন্তু তাদেরকেই ফ্যাসিলিটেট করার জন্য মার্জিন রুলসটাকে আরও বেশি ফ্লেক্সিবল করা হলো। তাহলে এই ফ্লেক্সিবিলিটি যদি থাকেই, তাহলে আমরা যে জিনিসটা এত লম্বা সময় নিয়ে করেছিলাম, এইটাতে আসলে কি প্রবলেম ছিল সেটা আপনাকে বলা উচিত ছিল, যে এই প্রবলেমের কারণে আমরা এটা করেছি। আর ওনারা এখন পর্যন্ত যে পর্যন্ত যে ডেলিভারিগুলো দিয়েছে, একটাও তাদের নিজস্ব কিছু না, নিজস্ব কিছু না বলতে এইখানে আপনি যখনই এটাকে পরিবর্তন করবেন, আপনার এতটুকু কার্টিসি তো থাকা উচিত যে এটা আমরা রিফর্ম টাইমে যেটা ছিল সেই আউটপুটটা পেয়েছি। এইখানে আমরা এই জিনিসগুলো ফাইন টিউনিং করেছি ফর দ্য শেক অফ জেনারেল ইনভেস্টর অ্যান্ড ফর দ্য গভর্নেন্স। আপনি যদি মনে করেন কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, বাট আনফর্চুনেটলি যেই বিষয়গুলো আপনি চেঞ্জ করেছেন তাতে কিন্তু আরও কারসাজি চক্রে উস্কে দেওয়া হবে। অতীতে যেটা ঘটেছিল সে ধরনের একটা জায়গায় যাবেন, তাহলে আমরা তো সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন নিয়ে যাচ্ছি। তো সেই কারণে আসলে যদি তারা যেটা করে থাকেন, যেমন আমরা প্রাইস টু বুকস রেশিও এই ধরনের কোনো শব্দ চয়নে আমাদের রিফর্মে করি নাই, হুট করে তারা প্রাইস টু বুকস নিয়ে আসলো ফর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে এই যে টার্মটা আনলো, এবং বাজারের মানুষজন জানে এটা হয়তো আমাদের রিফর্ম কমিটির সুপারিশ ছিল। আমি আজকে সবার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই ধরনের কোনো রিফর্ম বা এই ধরনের কোনো ধরনের সাজেশন ছিলই না। ইউ আর ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্যাট কমিটি। হ্যাঁ, আমি টাস্ক ফোর্সে ছিলাম বলে আমি ব্যাপারটা জানি যে এই ধরনের কোনো প্রস্তাবনা আমাদের এখানে ছিল না। তাহলে যে ধরনের প্রস্তাবনা আমরা করিনি, তারা যদি মনে করে ওইটা দেওয়ার ক্ষেত্রে বলবে যে তাহলে এটি নতুন কমিশনের নতুন কমিশন এসে এই জিনিসগুলো অ্যাড করেছে, নতুন কমিশনের যে জায়গাগুলোতে চেঞ্জ করেছে, সেই চেঞ্জগুলো কিন্তু আলটিমেটলি আপনি যদি অ্যানালাইসিস করেন, খুব যে ভালো সুশাসনের জন্য সহায়ক এটা না, বরঞ্চ একটা এন্ড থেকে যারা লোন প্রোভাইডার তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য কাজটা করেছে। আমরা সেরকম শুনেছি যে সংশ্লিষ্ট মহলের পর্যায় থেকে দাবি উঠেছে, এবং বর্তমান কমিশন সবাইকে নিয়ে একসাথে হাঁটতে চান, কিন্তু তার মধ্যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি যারা করেছে তারাও এই সারিতে আসবে কিনা সেটি কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা আরও আলোচনা শুনবো, আপনার কাছ থেকে নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমরা আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আলোচনার বিষয়বস্তু বর্তমান পুঁজিবাজার পরিস্থিতিতে করণীয় কি, আর এই প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করেছি আজকে আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল আমিন। জনাব আল আমিন, আপনি বলছিলেন যে আসলে পুঁজিবাজারে গতি ফেরানোর নামে যে কাজগুলো হচ্ছে বা বর্তমান কমিশন যেগুলো করছে, তার মধ্যে নানান জায়গায় আপোষকামিতা আমরা দেখছি। যে আপোষ, আমরা অতীতের যে কমিশন, সেই কমিশন কোনোভাবে যাদের সাথে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে বা ফলস ট্রেডিং করেছে, এরকম আইডেন্টিফাই করে আগের কমিশন যাদের সাথে কোনোভাবেই কোনো আপোষ করেনি, বর্তমান কমিশন এসে সবার সাথে একটি আপোষের নীতিতে চলতে চাইছে। এখানটাতে সুশাসনে কোনো ঘাটতি হতে পারে কিনা বা কোনো আশঙ্কা করছেন কিনা পুঁজিবাজারের সুশাসন? দেখুন, আমরা যদি চিন্তা করি যে আমরা অপরাধীদেরকে ধরবো, আমরা যদি চিন্তা করি যে যারা মিসডিড করেছে তারা জাতির সামনে এক্সপোজড হবে, কারণ আপনি যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন পেজটাতে যান, এখানে প্রায় 5 থেকে 600-র উপরে আছে যে কী কারণে কাদেরকে কখন কীভাবে ফাইন করা হয়েছিল। এখন এছাড়াও অন্যান্য বোর্ডের অ্যাক্টিভিটিসকেও কিন্তু তখন আপনার সরকারের পক্ষ থেকে প্রশাসক দেওয়া হয়েছিল। তো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আদালতে রিট থাকা অবস্থায় ওই জায়গাটাতে আপনি হয়তো অ্যাক্টিভিটিসগুলো ওই বোর্ডের বন্ধ আছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে যে আবার হয়তো বিজনেস চালানোর নামে এজিএম করার পারমিশন দিচ্ছে। এটা অবজারভেশন যদি চিন্তা করা হয়, তাহলে আপনি ব্যাপারটা খেয়াল করেন, যদি এটা দিতেই হতো তাহলে অবশ্যই আগের বোর্ডের সাথে, যেহেতু এটাতে যদি বলা হয় যে কোর্টে যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে, আমি ওই বোর্ডের সাথে কথা বলি নেই, তাহলে কোন এখতিয়ারে প্রপার অ্যানালাইসিস ছাড়া কিভাবে এটাকে পারমিট করা হলো, এটা কিন্তু খতিয়ে দেখার ব্যাপার আছে। মার্জিনের ক্ষেত্রে 30টাতে কি প্রবলেম ছিল, আপনাকে 40 করতে হলো, বা আমরা যে গ্রুপটাকে মনে করেছিলাম যে তারা ঝুঁকিতে হাত পুড়ে যেতে পারে, তাকে বাঁচানোর চেষ্টার জন্য আমরা যেটা করেছিলাম সেটা কেন আমাকে ছাড় দিতে হচ্ছে। আবার বাজারে ধরেন অলরেডি নেগেটিভ ইকুইটি সম্পর্কে যেটা প্রায় 15,000 কোটি টাকার মতো আছে, সেই টাকাগুলোকে কিভাবে আপনার
গভর্নমেন্টের প্ল্যানের মাধ্যমে মূলধারার বাজারে এনে কি ধরনের কি করা যায়? যদি আপনি জানেন যে অনেকগুলো স্টক যদি অ্যাবনর্মালি প্রাইস পড়ে যায় তখন তার নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হয়। এখন সেই ক্ষেত্রে কোম্পানির প্রাইস হয়তো বাড়ানোর নিয়ন্ত্রণতার কাজ না, বাট এই যে তারল্য প্রবাহের মধ্যে একটা বিরাট প্রতিবন্ধকতা আছে, এটার থেকে প্রাতিষ্ঠানিক বা রেগুলেটরি পলিসি সাপোর্টের মাধ্যমে কি করা যেতে পারে সেটা কিন্তু তার একটা টপ এজেন্ডা হওয়া উচিত ছিল। বা আমরা যদি বলি যে আমরা সুশাসনের বাজারকে চিন্তা করছি, এখানে অবশ্যই আগের মতো কারসাজি হবে না, আগের মতো অ্যাবনর্মালি প্রাইস বাড়বে না, প্রাইস বাড়লে যৌক্তিক কারণে বাড়বে। এটাই কিন্তু আসলে মানুষের মনে একটা প্রত্যাশা ছিল। বাট আনফরচুনেট পার্ট ইজ দ্যাট যে ধরনের কোম্পানি যেভাবে বেড়েছে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা অবশ্যই মানে এখানে নিয়ন্ত্রক সংস্থার যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন ওনারা অনেক ক্ষেত্রে অনেক ধরনের কথা অনেক জায়গায় অনেক বক্তব্যে বলেছেন। সেই বক্তব্য থেকে কিন্তু অনেকে অনেক ধরনের মেসেজ পেয়েছে। ধরেন আপনি যখনই মার্জিনের মধ্যে পিবি নিয়ে আসলেন তখন বিমা খাতের উপর দিয়ে একটা ঝড় গেল, তাহলে হঠাৎ করে এই জিনিসটা আসার কারণে এটা হয়েছে, এটা একটা। আবার মিউচুয়াল ফান্ড নিয়ে ধরেন একজন কথা বললেন, সাথে সাথে মিউচুয়াল ফান্ডের বিশাল নেগেটিভ, যেটা ছোট ছোট দাম অনেক কম, এগুলোর দাম অ্যাবনর্মালি 300-400 গুণ বেড়ে গেল। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে যিনি ধরেন দায়িত্বশীল থাকবেন উনি কিন্তু কোনো সেক্টর নিয়ে কথা বলাটা ঠিক না, কারণ উনি পুরো বাজারের অভিভাবক। উনি তখন কথা বলতে পারেন, কথা প্রসঙ্গে বলতে পারেন যে বাজারের জন্য আমরা এই কাজগুলো করছি, সার্বিকভাবে সবকিছু সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে যখনই ধরেন একটা দুইটা সেক্টরের নাম কোনো না কোনো কারণে চলে আসে তখন কিন্তু ওই সেক্টরের একটা চক্র এটাকে নিয়ে কাজ করে দাম বাড়ানোর ক্ষেত্রে। একটা যোগসূত্র আমরা দেখতে পাই শিবলি কমিশনের সময়। আমরা কিন্তু এই যে আপনার বিভিন্ন ইস্যু, ইন্স্যুরেন্সকে নিয়ে আপনি যেটা বললেন, কখনো ইন্স্যুরেন্সকে একবার উস্কে দেওয়া হয়েছে, আবার কখনো এই যে ফান্ড, বিভিন্ন ফান্ড নিয়ে যেটা করা হয়েছে সেটি আমরা কিন্তু দেখেছি। যখনই শিবলি কমিশন বা তৎকালীন চেয়ারম্যান যখনই কথা বলেছেন তখনই আবার সেই বাজারটা অনন্য উচ্চতায় চলে গেছে। সেটির কিন্তু একটা ধারাবাহিকতা এখন আবার আমরা দেখতে পাচ্ছি। কারণটা কি? এখন দেখুন, আসলে আমাদের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কিন্তু একটা প্রেস রিলিজ দিয়ে বলেছে যে উনি যে জায়গায় বক্তব্যগুলো দিয়েছেন এটার খণ্ডিত অংশ মানে প্রকাশিত করে কোনো একটা গোষ্ঠী এটাকে আপনার হলো বাজারের ম্যানিপুলেশনের বা বিভিন্ন কারণে বাজারে পতনের জন্য তারা তৈরি করেছে। এখন তৈরি করেছে এটা যেমন সত্যি ধরেন আংশিক বিষয়, আবার আমিও কিন্তু বক্তব্য দেওয়ার সময় কিন্তু আমাকে বিবেচনা রাখতে হবে যে আমি এমন কোনো ওয়ার্ডিং ইউজ করব না যে ওয়ার্ডটা আলটিমেটলি বাজারে যে একটা সেক্টরকে ইম্প্যাক্ট ফেলতে পারে। ধরেন আমি যদি বলি যে বাজারের জন্য মিউচুয়াল ফান্ড অপরিহার্য, মিউচুয়াল ফান্ড যদি থাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগগুলো বাড়বে এবং এর মাধ্যমে কিন্তু বাজারের গভীরতা বাড়বে, নিঃসন্দেহে এটা কিন্তু মিন করে যে আমি কি মিন করছি। কিন্তু আমি যদি বলে দিই মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কোনো কথা, তখন কিন্তু আলটিমেটলি মানুষ এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডটাকে মনে করে, যেহেতু আমাদের বিনিয়োগকারীরা অত সচেতন না, তারা পুরো কথার মর্মার্থ বোঝে না। সেই ক্ষেত্রে কিন্তু বক্তব্য দেওয়ার সময় এই কথাটা বলার বাঞ্ছনীয় ছিল যে আমরা সামনে যেসব মিউচুয়াল ফান্ডগুলো আসবে বা যারা বাজার মানে রিস্ট্রাকচারিংয়ের জন্য প্রাতিষ্ঠানিক এন্ড থেকে যারা হেল্প করবে তাদেরকে সব ধরনের পলিসি সাপোর্ট দেবো যাতে বাজারের গভীরতা বাড়াতে পারে। তাহলে ব্যাপারটা কিন্তু মিনই করছে কি যে সামনে যেগুলো আসবে। কিন্তু এখন বাজারে এই শব্দের জন্য মিনিংটা কি হয়েছে, এক্সিস্টিং যেটা আছে পাল্টে গেল টোটাল। তাহলে এই যে ধরেন সতর্কতার জায়গাটা কোথায়, যে হ্যাঁ উনি যেটা বলেছেন যে ওনার সামগ্রিক বক্তব্য শুনলেও হয়তো অনেক কিছু আসবে, একটা অংশ যদি কেটে কেউ প্রচার করে সেটা যেমন এক ধরনের ডিস্টরশন। পাশাপাশি আমি যখন একটা মন্তব্য করার সময় চেক এন্ড ব্যালেন্সটা রাখবো না কথা বলার ক্ষেত্রে, এই অংশটা কিন্তু আরেকজনকে কেটে নেওয়ার সুযোগ আমি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাজার নিয়ে কথা বলার আগে আমি কি ধরনের কাজ করছি, কি ধরনের কাজগুলোতে বাজারের জন্য সহায়ক হবে সেটা দৃশ্যমান কিছু জিনিস দেখতে চায় মানুষ। এখন দৃশ্যমান কিছু না দেখে যদি আপনি শুধু যেমন T+1 চাইলেই করা যায়, এটা নিয়ে কথা হচ্ছে বিগত 5-6 বছর ধরে, 5-6 বছর ধরে কথা হচ্ছে। আমরা যখন রিফর্মে ছিলাম তারা 1 সপ্তাহ সময় চেয়েছে T+1 চালু করবে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে T+1 আমরা চাইলেই চালু করতে পারি। এখন T+1 তো চালুই হয় নাই, T0 পর্যন্ত চলে গেছে যে আমার ইনস্ট্যান্ট ডে সেটেলমেন্ট হবে। T0-তে যে যদি এখন আমি T+1ই না আনতে পারি তাহলে তো মানুষ বলবে এগুলো সব কথার কথা। অতএব কথার কথা থেকে বেরিয়ে আসতে লাগবে এবং অতিকথন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাজারকে সত্যিকার অর্থে যদি গতিশীল করতে হয়, আমরা আরও আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে, নিশ্চয়ই অন্য কোনো দিন আবার শুনবো। আজ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।